বঙ্গোপসাগরের এখন যে খবর উঠে এলো বঙ্গোপসাগর থেকে তা অত্যন্ত ভয়ঙ্কর। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে খবরকে সামনে নিয়ে আসা হয়েছে, যেখানে বলা হচ্ছে বঙ্গোপসাগরের দুটি ভয়াবহ নৌকা ডুবির ঘটনা হয়েছে, যা আন্তর্জাতিক স্তরকে কার্যত চমকে দিয়েছে। এবং বলা হচ্ছে এটা ইতিহাসের সব থেকে বিপজ্জনক এবং ভয়ঙ্কর নৌকা ডুবির ঘটনা, যেখানে একসঙ্গে দুটি বাংলাদেশের নৌকা বঙ্গোপসাগরে ডুবে গেছে। এর কোনো সরকারি তথ্য বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি, কারণ এই নৌকাতে যারা ট্রাভেল করছিল তারা সকলেই অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা, যারা সমুদ্র পথে পালানোর চেষ্টা করেছিল এবং পালাতে গিয়েই আজকে এই বিপজ্জনক ঘটনা ঘটেছে, যা রাষ্ট্রসংঘের পক্ষ থেকে সরাসরি জানানো হয়েছে। তথ্য বলছে এই ঘটনায় প্রায় 500 জনের বেশি অবৈধ বাংলাদেশি মুসলিমের মৃত্যু হয়েছে। তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে কোনো এক বিকল্প জায়গায় ট্রাভেল করছিল, যাওয়ার চেষ্টা করছিল, পালানোর চেষ্টা করছিল। তা রাষ্ট্রসংঘের সরকারি অফিস এটা কিন্তু কনফার্ম করেছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দুই বাংলাদেশি নৌকাতে যে অবৈধ রোহিঙ্গারা ছিল তারা এক্স্যাক্টলি কোথায় পালানোর চেষ্টা করছিল, এবং তারা এমন একটি জায়গায় আজকে সমুদ্রে তলিয়ে যায় যা অত্যন্ত ভারতের কাছে। এবং প্রশ্ন উঠছে যে রাতের অন্ধকারে তারা ছোট নৌকা করে ভারতের দিকে কেন আসার চেষ্টা করছিল। একাধিক সোর্স বলছে একটি নৌকা মায়ানমারের দিকেও যাওয়ার চেষ্টা করছিল। ফলে এক্স্যাক্টলি কোথায় তারা পালিয়ে আসতে চাইছিল এ বিষয়ে রাষ্ট্রসংঘ মুখে কুলুপ আটলেও একটা জিনিস প্রমাণ হয়ে যাচ্ছে, যে তারা কোথাও না কোথাও ভারতে ঢোকার চেষ্টা কিন্তু করছিল, কারণ এমন এক স্ট্র্যাটেজিক লোকেশনে এই দুই নৌকা ডুবির ঘটনা ঘটেছে, তা ভারতের অত্যন্ত কাছে। ফলে বাংলাদেশ থেকে যদি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে ভারতের দিকে আসার যে কোনো ধরনের দরকার নেই, তা আমরা সকলেই জানি। এবং এই ধরনের ঘটনা সাম্প্রতিক সময় প্রথমবার হয়েছে যে তা নয়, আজকে বৃহৎ আকারে এই ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রসংঘের মতো সংগঠন আজকে অফিসিয়ালি বিবৃতি দিতে বাধ্য হয়েছে। সেখানে বলা হয়েছে 500 জনের মৃত্যুর আশঙ্কা এখন অবধি করা যাচ্ছে। বাকি কতজন যে তলিয়ে গেছে তার কোনো হিসেব বাংলাদেশ বা জাতিসংঘের কাছে নেই। সেখানে বলা হচ্ছে এই দুটি নৌকাতে বাংলাদেশি অবৈধ রোহিঙ্গারা ছিল, এবং এই রোহিঙ্গারা বর্তমানে মায়ানমারে যেতে পারবে না, তা আমরা সকলেই জানি। মায়ানমার থেকে পালিয়েই তারা বাংলাদেশে এসেছিল। এবার বাংলাদেশ থেকে কোথায় পালানোর চেষ্টা করছিল সেটাই এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। এবং আমরা যারা জিওপলিটিক্যাল নিউজ নিয়ে চর্চা করি তারা খুব ভালো করে জানি তাদের ওয়ান পয়েন্ট ডেস্টিনেশন কিন্তু হতো ভারত, এবং ভারতের কোনো সমুদ্র উপকূলে নেমে এরা ভারতের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করতো। তা কিন্তু প্রমাণ হয়ে গেছে অতীতে বহুবার। আজকে এই ঘটনা সামনে ঘটেছে বলে ফের আমরা এই ঘটনা জানতে পারছি, এবং এতে বাংলাদেশের দ্বিচারিতা আন্তর্জাতিক স্তরে ফের একবার এক্সপোজ হয়ে গেছে। কারণ বাংলাদেশ থেকে একটি নৌকা বা দুটি নৌকা ছাড়ছে, তা বাংলাদেশের নৌবাহিনী জানছে না। বাংলাদেশের জলসীমা অতিক্রম করে আন্তর্জাতিক জলসীমা নৌকাগুলো ঢুকলো, অথচ বাংলাদেশের নৌবাহিনী কোনো টের পেল না, তা তো হতে পারে না। পরিষ্কার বোঝা যাচ্ছে এই ঘটনায় বাংলাদেশের ইন্ধন ছিল। বাংলাদেশের সরকার চাইছিল সেই রোহিঙ্গারা যেন তাদের দেশ থেকে অন্যত্র পালিয়ে যায়, তারাই সব অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল সম্ভবত, এবং এর ফলেই আজকে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনা। তথ্য কি বলছে? রাষ্ট্রসংঘের তথ্য আমি বলছি, এটা আমার বানানো তথ্য নয়। রাষ্ট্রসংঘের দুটি দপ্তর আছে, নির্দিষ্ট দুটি দপ্তর আছে। একটির নাম হলো রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা, যাকে বলা হচ্ছে UNHCR। যেই শরণার্থী সংস্থা শেষ 1 বছর ধরে পৃথিবীতে সব থেকে বেশি একটি রাষ্ট্র গেছে, তার নাম কি জানেন? তার নাম বাংলাদেশ। কেন গেছে বাংলাদেশ বারবার এই শরণার্থী সংস্থায়, সেটাও সকলে জানা উচিত। তাদের দাবি ছিল ভারত থেকে নাকি অবৈধভাবে মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে পুশব্যাক করে, এবং এর জন্য বাংলাদেশের একটি নির্দিষ্ট ডিপার্টমেন্ট, সরকারি দপ্তর রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থায় বারংবার গেছে, এবং তারা গিয়ে অভিযোগ করেছে সীমান্তে নাকি বাংলাদেশিদের উপর গুলি চালাচ্ছে BSF, শরণার্থীদের আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত সরকার স্থান দিচ্ছে না, অবৈধ মুসলিমদের নাকি বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে। এই সংক্রান্ত একাধিক বিভ্রান্তিকর খবর বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থাকে একাধিক অভিযোগপত্রের মাধ্যমে বাংলাদেশ সরকার করেছে। এখন সেই রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। শুধু বাংলাদেশের শরণার্থী সংস্থা নয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা অর্থাৎ IOM তারাও কিন্তু বিবৃতি জারি করতে বাধ্য হয়েছে। অর্থাৎ বুঝতে পারছেন বঙ্গোপসাগরে যে ঘটনা ঘটেছে তা মামুলি ছোটখাটো কোনো ঘটনা নয়, মৃতের পরিমাণ 2-4 জন নয়, এখানে 500 জন অবৈধ রোহিঙ্গা মুসলমানের মৃত্যু হয়েছে। ফলে এই ঘটনায় আন্তর্জাতিক স্তর রীতিমতো যে স্তম্ভিত, তা শুধু নয়, তারা আন্তর্জাতিক স্তরে তদন্ত করবে যে কাদের নির্দেশে বাংলাদেশ থেকে কাদের সহায়তায় দুটি নৌকা করে 500 জন অবৈধ রোহিঙ্গা বঙ্গোপসাগরে ভারতের দিকে যাত্রা করলো। কারণ বাংলাদেশের নৌবাহিনী না জানলে
তারা আন্তর্জাতিক জলসীমা পেরোতে পারতো না, তা এখন বাচ্চা ছেলেটাও জানে। ফলে এর পিছনে সরাসরি বাংলাদেশ সরকার আছে, যারা এই ধরনের অবৈধ রোহিঙ্গাদের অন্য জায়গায় ব্যাকেটে সোকল ভারতবর্ষে পাঠিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু তারা করছিল, তা পরিষ্কার। রাষ্ট্রসংঘের সংস্থা জানাচ্ছে একটি জাহাজ বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবির থেকে রওনা হয়েছিল এবং অন্য জাহাজটি মনে করা হচ্ছে বাংলাদেশের রাখাইন রাজ্যের কাছে যে দ্বীপ আছে, মায়ানমারের রাখাইন স্টেটের কাছে যে দ্বীপ আছে, সেখান থেকে রওনা করা হচ্ছিল। অর্থাৎ দুটি জাহাজের গন্তব্য এক ছিল, কিন্তু দুটো ডেস্টিনেশন পয়েন্ট আলাদা ছিল। এই রাখাইন স্টেট কিন্তু বাংলাদেশ এবং মায়ানমারের একদম সীমান্তে অবস্থিত ছোট্ট একটি জায়গা রাখাইন। সেখানে অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশ সরকার জর্জরিত। এবার সেখান থেকে এই রোহিঙ্গাদের কোথায় পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সেই প্রশ্ন আজকে স্বয়ং তুলছে রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। সেখানে বলা হচ্ছিল যে এই রোহিঙ্গা যাত্রীরা বা শরণার্থীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে সমুদ্র পথে পালানোর চেষ্টা করছিলেন। একটি জাহাজ বাংলাদেশ থেকে সমুদ্র পথে পালিয়ে কোথায় আসতে পারে, আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে না। আজকে বাংলাদেশ সরকার জানে না ভাই, তারা রোহিঙ্গারা সাধারণ নিরাপদ আশ্রয়ের খোঁজে কোথায় পালিয়ে আসে। যারা একবার পালিয়ে বাংলাদেশে এসেছে বা তারা বাংলাদেশ থেকে কোথায় পালিয়ে যেতে পারে তা এখন ছোট্ট একটা বাচ্চাও বুঝবে। আর বঙ্গোপসাগরের কাছে ভারত সীমান্তের কাছে নৌকা উল্টে যাওয়ার ফলে তাদের ঢোল কার্যত ফেটে গেছে এবং তারা পরিষ্কারভাবে এই দুর্ঘটনা বুঝিয়ে দিয়েছে আসলে বাংলাদেশ সরকার দিনের পর দিন চক্রান্ত করে এই অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের, মুসলিমদের ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজকে তারা বকলমে দুর্ঘটনার জন্য ফেসে গেল বলে আন্তর্জাতিক স্তরের কাছে তাদের মুখটা কিন্তু পুড়ল, তা কিন্তু পরিষ্কার। সেখানে বলা হচ্ছে একটি জাহাজে মানে একটি ছোট নৌকায়, প্রথম নৌকাটি 250 জন যাত্রী নিয়েছিল, যেটি 8ই জুলাই মায়ানমার এবং বাংলাদেশ সীমান্ত থেকে রওনা হয় এবং পরবর্তীকালে যে জাহাজটি বা নৌকাটি ডুবে যায় সেখানে 280 জন যাত্রী ছিল, যেটি বাংলাদেশের কক্সবাজার থেকে চালু হয়েছিল। এই যাত্রায় ছোট নৌকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ ছোট নৌকা কেন ব্যবহার করা হয় সেটা বোঝা প্রয়োজন। যদি বড় ট্রলারে তারা অন্য রাষ্ট্রে পালিয়ে যায় তাহলে কি সমস্যা হতে পারে, তাহলে অপর পক্ষের সেনাবাহিনী নজরে পড়ে যেতে পারে। কিন্তু ছোট নৌকায় এই যাত্রাপথ এই রোহিঙ্গারা, এই অবৈধ বাংলাদেশিরা কেন করে, তাহলে সচরাচর অপর দেশের আন্তর্জাতিক জলসীমায় অপর দেশের চোখ এড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই অঞ্চলের সমুদ্র এতটাই উত্তাল যে ছোট নৌকা ব্যবহার করা অত্যন্ত বিপজ্জনক। মাছ ধরার জন্য যে ট্রলার ব্যবহার করা হয় সেটাও দেখবেন মাঝারি সাইজের একটি ট্রলার, কিন্তু ছোট নৌকায় 250 জন আপনি ঢুকে গেলেন, এটা যেমন একদিকে বিপজ্জনক, অন্যদিকে সামুদ্রিক পথে এই ছোট নৌকা ব্যবহার করাও নিষিদ্ধ। ফলে আজকে এই বাংলাদেশ সরকার যেভাবে এদেরকে ভারতবর্ষের সীমান্তে পাঠানোর চেষ্টা করেছিল, পুরো প্রসেসটাই যে বিপজ্জনক এবং এর জন্য নিরীহ 500 জন অবৈধ রোহিঙ্গা বা মুসলিম তারা যে নিজেদের আত্মবলিদান দিল তা কিন্তু পরিষ্কার। 2017 সালে একটু ফিরে যেতে হবে আপনাদের। এই বাংলাদেশ সরকার বর্তমানে ভারতের রোহিঙ্গাদের বা অবৈধ মুসলিমদের ফিরিয়ে নিয়ে যেন না নিতে হয় তার জন্য একাধিক জায়গায় ছোটাছুটি করছে, কিন্তু এই বাংলাদেশ সরকার সব থেকে বেশি জর্জরিত নিজেরাই অনুপ্রবেশকারী ইস্যুতে। মায়ানমারে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হওয়ার পর, অর্থাৎ মায়ানমারের চীনা সমর্থিত জুন্টা সরকারের সাথে আরাকান আর্মির লড়াইয়ের পর সব থেকে বেশি সাফার করে রোহিঙ্গারা। 2017 পরবর্তী সময় থেকে তারা বাংলাদেশের শরণার্থী শিবিরে পালিয়ে আসার চেষ্টা করে কক্সবাজারে। মোহাম্মদ ইউনূস সরকার এসে এই রোহিঙ্গাদের কাজে লাগিয়ে একটা অদ্ভুত গেম খেলতে চেয়েছিল। তারা কি করেছিল জানেন, এই যে রোহিঙ্গা শিবির কক্সবাজারে তৈরি হয়েছিল তাদের মধ্যে থেকে কিছু নেতা তারা বেছে নেয়। নেতা বেছে কি করেছিল, পাকিস্তান থেকে ঢাকাতে অস্ত্র আসতো বাংলাদেশে, মোহাম্মদ ইউনূস সরকারের সময় এখনো আসে, সেই অস্ত্র সড়ক পথে পৌঁছে দেওয়া হতো কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে এবং রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের আমলের শেষ 1-1.5 বছরে এবং এখনো সেই ট্র্যাডিশন চলছে। এবার এই রোহিঙ্গারা কি করছিল এই অস্ত্র নিয়ে, তারা মায়ানমার বর্ডারের কাছে আরাকান আর্মির সঙ্গে যুদ্ধে লড়াই করছিল। অর্থাৎ বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর ক্ষমতা লিমিটেড, তারা পূর্ব প্রান্তে ভারত সীমান্তে এত সেনাবাহিনীকে ডিপ্লয় করতে গেছে যে অপর দিকে মায়ানমার বর্ডার তাদের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে। ফলে এই মায়ানমার বর্ডার স্পেশালি রাখাইন স্টেটের কাছে কক্সবাজার এলাকাতে যখন আরাকান আর্মি দিনের পর দিন বাংলাদেশের দিকে গুলি ছুড়ছিল, তখন বাংলাদেশ সরকার সেনাবাহিনীর সেনা সদস্য নিয়ে সবচেয়ে বেশি বিব্রত হয়ে যায়। ঠিক তখন রোহিঙ্গাদের হাতে অস্ত্র দিয়ে কাটা তোলার চেষ্টা করেছিল বাংলাদেশ সরকার। ফলে এই রোহিঙ্গারা এখন কিন্তু পাকিস্তানের অস্ত্রে বলিয়ান, কিন্তু এখন বাংলাদেশ সরকার বুঝে গেছে এই আন্তর্জাতিক ষড়যন্ত্র এখন এক্সপোজড হয়ে গেছে। ফলে এখন এই রোহিঙ্গাদের যেন তেন প্রকারে তাদের দেশ থেকে বের করে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
দেখুন, এর পিছনে আন্তর্জাতিক শক্তির একটা সমর্থন আছে। যখন বাইডেন সরকার ছিল তখন মোহাম্মদ ইউনূস সরকার আমেরিকায় যায়। এই বাইডেন সরকারের থেকে $200 মিলিয়ন সাহায্য পেয়েছিল বাংলাদেশ। কেন জানেন? এই রোহিঙ্গাদের ভরণ পোষণের জন্য। অর্থাৎ কক্সবাজারের কাছে যে রোহিঙ্গা শরণার্থী শিবির বাংলাদেশ তৈরি করেছে, সেগুলোকে চালানোর জন্য টাকাকে দিয়েছে মার্কিন প্রশাসন। রাষ্ট্রসংঘ দিনের পর দিন এগুলো জানতো। ফলে বাংলাদেশ সরকার এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে জর্জরিত, অথচ তারা ভারতের অনুপ্রবেশকারী ইস্যু নিয়ে নীরব। তারা বলে অবৈধ বাংলাদেশিদের তারা ফিরিয়ে নেবে না, অথচ দেখুন তাদের দেশের সব থেকে বড় সমস্যা কক্সবাজারের এই রোহিঙ্গা অবৈধ মুসলিম শরণার্থী গ্রুপ, যার ভিড়ে বাংলাদেশিও মিশে আছে, মায়ানমারের রোহিঙ্গারাও মিশে আছে। আসলে যে 10 লক্ষের মধ্যে কোথাকার মাল আছে কেউ জানে না। এবার তাদের যখন রিলিজ করতে গেছে, বাংলাদেশ সরকার দেশ থেকে অন্যত্র পালিয়ে দেওয়ার ব্যবস্থা করতে গেছে, ঠিক তখনই তারা কেসটা খেয়ে গেল। এই তাদের নৌকা বঙ্গোপসাগরে ভারত সীমান্তের কাছে ভরাডুবি হলো, যার ফলে 500 জন রোহিঙ্গা মারা গেল। এখনো কত নিখোঁজ কেউ জানে না। আন্তর্জাতিক স্তরের কাছে তারা কেসটি খেলো। তারা বলছে মৃত্যু মিছিল বাড়ছে, এবং 2025 সালে রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী সমুদ্র পথে পালানোর জন্য প্রায় 900 থেকে 1000 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। কিছু খবর সামনে আসে, কিছু খবর সামনে আসে না। 2026 সালে ইতিমধ্যেই ঘটনাটি এমন একটা বিশাল জায়গায় চলে গেছে যে এই মৃত্যুর সংখ্যা 1000 ছাড়িয়ে গেল। অর্থাৎ এই ভারত বারংবার যে অবৈধ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে দোষারোপ করেছে, আজকে দেখুন যদি সেই নৌকাডুবি না হতো তাহলে আমরা জানতেই পারতাম না রাতের অন্ধকারে 500 জনের বেশি অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছেন সমুদ্র উপকূল দিয়ে। আজকে বঙ্গোপসাগরের কাছে জাহাজ দুটি উল্টে গেল বলে রাষ্ট্রসংঘের মতো সংস্থার টনক নড়ল, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার টনক নড়ল। কিন্তু ভারত যখন দিনের পর দিন এই অবৈধ বাংলাদেশিদের এই দেশ থেকে অন্য দেশে পাঠানোর চেষ্টা করেছে, স্পেশালি বাংলাদেশে পুশব্যাক করেছে, ঠিক তখনই এই আন্তর্জাতিক সংগঠন, এই রাষ্ট্রসংঘ মুখে কুলু পেটেছিল, চুপ করে থেকেছিল। তখন তারা বলেছিল আন্তর্জাতিক অভিবাসন আইন অনুযায়ী, রাষ্ট্রসংঘের শরণার্থী আইন অনুযায়ী ভারতবর্ষকে এই শরণার্থীদের জায়গা দিতে হবে, যেন ভারত দান ক্ষেত্র, যেন ভারত মুক্ত ক্ষেত্র। ভারতের সম্পদ ব্যবহার করার জন্য অবৈধ বাংলাদেশিদের এদেশে জায়গা দেবে, এই নিদান এই রাষ্ট্রসংঘ বারবার দিয়েছে। এবং বাংলাদেশ সরকার এই রাষ্ট্রসংঘের আইনের ফাঁকটা গলিয়ে তারা বারংবার গিয়ে শেষ 1 বছরে ভারতবর্ষের পুশব্যাক নিয়ে ইস্যু তৈরি করেছে, আন্তর্জাতিক একাধিক মিডিয়াকে দিয়ে ভারতবর্ষের উপর চাপ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আজকে দেখুন সে ঢোল ফেটে গেল। বাংলাদেশের দুটো নৌকা, যে নৌকাতে দুটি বাংলাদেশি রোহিঙ্গারাই ভর্তি ছিল, প্রায় 700 থেকে 800 জনের কাছাকাছি, তারাই ভারত সীমান্তে নৌকা ডুবিতে প্রাণ হারালেন। সাধারণ মানুষের প্রতি আমার কোনো বিরোধ নেই, আমি তাদের প্রতি একটা খারাপ কথা বলতে চাইছিও না যারা মারা গেছেন মৃত্যুতে, কিন্তু এটা তো সরকারের গাফিলতি, এটা তো সরকারের গাফিলতি, এটা তো পুরো সরকারের গাফিলতি, যারা দিনের পর দিন এদেরকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করছেন। এটা তো সরকারের গাফিলতি। কেন আমি বলছি এই কথা? কারণ এই অবৈধ মুসলিমদের তাদের দেশ থেকে বার না করলে বাংলাদেশ সরকার এদেরকে ভরণ পোষণের দায়িত্ব তাদের নিতে হবে। পাশাপাশি একটা কথা ভাবুন, এরা কিভাবে নৌকাটি অ্যারেঞ্জ করলো, দুটি নৌকা অ্যারেঞ্জ করলো, ধরেও নিলাম নৌকা তারা নিজেদের দক্ষতায় অ্যারেঞ্জ করলো, বাংলাদেশের জলসীমা কিভাবে টপকালো? একটা রাষ্ট্রের জলসীমা দিয়ে কোন জাহাজ ঢুকছে, কোন জাহাজ বেরোচ্ছে, সেটা তো নৌবাহিনী তৎপরতার সাহায্যে এটা খোঁজ খবর রাখা হয়। বাংলাদেশ সরকারের নৌবাহিনী বা জলবাহিনী যদি এই পুরো বিষয়টার মধ্যে না ইনভলভ হতো, তাহলে দুটি ট্রলার কোনোভাবে কি বাংলাদেশের জলসীমা পেরিয়ে আন্তর্জাতিক জলসীমায় ঢুকে বঙ্গোপসাগরের দিকে আসতে পারতো না। বাংলাদেশ সরকার মুখে কুলু পেটেছে পুরো ঘটনায়, যদিও তাদের কিচ্ছু করার নেই। আন্তর্জাতিক স্তর পুরো বিষয়টি ধরে ফেলেছে। তারা অফিসিয়ালি প্রেস কনফারেন্স করে বিবৃতি জারি করেছে যে এই দুটি জাহাজ ছিল বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবিরের নৌকা, যেটা বঙ্গোপসাগরের কাছে ভূপতিত হয়ে যায়। যাই হোক, ভারত এই বিষয়ে এখনো কোনো মুখ খোলেনি। আমার দৃঢ় বিশ্বাস পুরো ঘটনার উপর কড়া নজর রাখছে ভারত, এবং ভারতের একটা সুবিধাও হয়ে গেল যে ভারত দিনের পর দিন এই অভিযোগ করছিল যে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গারা দিনের পর দিন আসছিল। আজকে দেখুন সেই খবর কার্যত এস্টাবলিশড হয়ে গেল। আচ্ছা, এখানে পরিষ্কারভাবে একজন কমেন্ট করেছেন যে হাউ ডিড ইউ নো ইট ওয়াজ এন্টারিং ইন্ডিয়া। দেখুন, রাষ্ট্রসংঘ বলেছে বঙ্গোপসাগরে ভূপতিত হয়ে গেছে। রাষ্ট্রসংঘ তো আর বলবে না বিবৃতি দিয়ে যে দুটি জাহাজ ভারতে ঢোকার চেষ্টা করছিল, বঙ্গোপসাগরে ভারতের কাছে দুটি জাহাজ উল্টে গেছে। এটা কি আমাদের বুঝতে আর অসুবিধা আছে দুটি জাহাজ কোথায় আসছিল এবং কোন রাষ্ট্র থেকে আসছিল? একটি বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত থেকে আসছিল, একটি বাংলাদেশের কক্সবাজার থেকে আসছিল। এবার বাংলাদেশ থেকে যদি কোনো নৌকা আসে, তাহলে তারা পালিয়ে জলপথে কোন রাষ্ট্রে পালাতে পারে? তারা কি জলপথে চীনে যাবে? তারা কি জলপথে আরব সাগরে হয়ে পাকিস্তানে যাবে? কোনোদিন এটা সম্ভব? বঙ্গোপসাগরে ভারতের কাছে নৌকা উল্টে গেল বলে আমরা বুঝতে পারলাম যে তারা ভারতে ঢোকার চেষ্টা করছিল।
ভারত পেরিয়ে বাংলাদেশ কোন দেশে যাবে আপনি যদি একটু কমেন্টে বলেন ম্যাডাম, আমার নিজেরই ভালো লাগবে। মানে অটোমেটিকলি যদি জিওগ্রাফিটা বোঝেন এই এলাকার, বঙ্গোপসাগর পেরিয়ে ভারত ছাড়া এদের ডেস্টিনেশন কোথায়? আর যেখানে জাহাজগুলি আসছিলই ভারতের দিকে আসতে গিয়ে তারা তো পাকিস্তানে আরব সাগরে চলে যাবে না, এবং বঙ্গোপসাগর থেকে আরব সাগরে যেতে তাদের দক্ষিণ ভারতটা পুরো ট্রাভেল করে মুম্বাই উপকূল ধরে আরব সাগরে যেতে হবে। ফলে কার্যত সেটা ইম্পসিবল। দুটো ছোট নৌকায় কোনোদিনই তা করা সম্ভব নয়। মাছ ধরার ট্রলার এখানে অ্যালাউ নেই, কারণ এই যাত্রাপথটা এতটাই সুগম এবং এটা করা যায় না, আন্তর্জাতিক আইন এটাকে প্রশ্রয় দেয় না। দুটো ছোট নৌকা তখনই বেছে নেওয়া হয়েছে যখন তাদের স্বল্প দৈর্ঘ্য ডিস্টেন্সটাকে অ্যাভয়েড করতে হবে। ফলে আলটিমেটলি পুরো বিষয়টাই কিন্তু অত্যন্ত বিপজ্জনক। এবং এখানে বাংলাদেশের জাতিসংঘ তারা পরিষ্কার বলছেন একটি নৌকা বাংলাদেশের কক্সবাজার থেকে ট্রাভেল করছিল। মানে বাংলাদেশ থেকে ট্রাভেল করে বাংলাদেশের কোনো প্রান্তে ঢুকবে, আমার মনে হয় এই অবস্থা বাংলাদেশ সরকারের কাছে এই মুহূর্তে নেই। আজ জুলাই মাসের 13 তারিখ 2026 সাল, পরন্ত বিকেলে এই ভিডিওটি করছি। 11 তারিখ এবং 12 তারিখ এই দুদিন সারা বাংলাদেশে মুষলধারে বৃষ্টি। তার আগে গত এক সপ্তাহ ধরে দেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে প্রকৃতির বিরূপ আচরণে যেভাবে অঝরে বৃষ্টি ঝরেছে, অবস্থা দৃষ্টি মনে হয়েছে আল্লাহর গজব নাজিল হয়েছে। কেবলমাত্র চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ পাহাড়ি এলাকাগুলোতে অতি বৃষ্টির কারণে পাহাড় ধসে এ যাবৎকালে যতটা পেপারে এসেছে অ্যাবাউট 35 জনের মতো মানুষ মারা গেছেন। কত মানুষ যে গৃহহীন হয়েছেন, কত মানুষ আহত হয়েছেন। এবং যে সকল এলাকাতে রাস্তার উপরে ছিন্নমূল মানুষ বসবাস করে, অস্থায়ী সেই মাটির ঘর করে বা অন্য পলিথিন বিছিয়ে, সে সকল এলাকায় রীতিমতো হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়েছে। বসত বাটি মানে পানিতে এমন অবস্থা হয়ে গেছে, হাঁটু পানি নয়, বুক পানি, কোমর পানি। গবাদি পশু নিয়ে, নিজেদের জীবন নিয়ে, জীবিকা নিয়ে, মানে অভুক্ত মানুষের যা হাজার, এসব দেখে মনে হয় যেন প্রকৃতি রুষ্ট হয়ে গেছে। যে দৃশ্য ছোটকালে কোনোদিন দেখিনি, শুনেছি। চারিদিকে অথই পানি, থই থই পানি, মানুষ মারা যাচ্ছে, দাফন কাফন করার কোনো ব্যবস্থা নেই। তখন সেই দাফন করিয়ে কলা গাছের ভেলায় করে নদীতে বা বন্যার পানিতে সেই লাশ ভাসিয়ে দেওয়া হয়। এটা 70, 71, 72, 73 সালে এরকম ঘটনা আমরা শুনেছি, কিন্তু আমি দেখিনি। কিন্তু এইবার এই ঘটনা দেখলাম। আপনারা হয়তো অনেকে সামাজিক মাধ্যমে দেখেছে যে এরকম বেশ কয়েকটি এলাকাতে, সম্পূর্ণ এলাকা ডুবে যাওয়ার কারণে সেখানে মৃত ব্যক্তিকে লাশ কলার ভেলায় দিয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই যখন প্রকৃতির অবস্থা, ঠিক সেই সময়টিতে রাজনীতির অঙ্গনে অভিনয়, মুনাফিকি, বাদরামো, অমানবিক কর্মকাণ্ড চরম অবস্থায় পৌঁছে গেছে। এরকম প্রাকৃতিক যখন দুর্যোগ আসে, যখন মানুষ হেদায়েতের পথে থাকে, তখন তারা বিনম্র আচরণ করে, তওবা করে, আস্তাগফিরুল্লাহ করে, ভয় পায়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং যতটা সম্ভব ক্ষমার সুন্দর দৃষ্টিতে প্রতিপক্ষকে দেখে। কিন্তু এই যে প্রকৃতির বিরূপ অবস্থা, যখন মানুষ না খেয়ে মরছে, হতাশা চারিদিকে, তখন প্রাণ বিতরণের নামে যে অভিনয় চলছে, যে বন্যার্থদের দেখতে যাওয়ার নাম করে যে সকল ঘটনা ঘটছে, তারপরে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সরকারের বিভিন্ন সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান যে কর্মকাণ্ড করছে, তাতে করে যে কোনো সুস্থ মানুষ এই দৃশ্য দেখলে অসুস্থ হয়ে যাবে। রোম যখন জ্বলছিল বা পুলছিল, ঠিক সেই সময় নীরব বাঁশি বাজাচ্ছিল। ঠিক একই সময় এখন বাংলাদেশের সব ক্ষেত্রে স্কুল ডুবে গেছে, ছাত্রছাত্রী কোনো নামগন্ধ নাই, কিন্তু পরীক্ষা পেছানো যাবে না, পরীক্ষা দিতেই হবে। এরকম মানে বিশ্রী সব ঘটনা। দেশে যখন এই অবস্থা, তখন আপনাকে সেলফি তুলতে হবে, এই সময়টার মধ্যে আপনাকে সেই ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে পুরো দক্ষিণাঞ্চল যেখানে তছনছ, সেখানে গিয়ে আপনাকে সেই ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। এবং সেই কাজ করতে গিয়ে মানে
বরিশালের গৌর নদী বা আগলঝরা এলাকাতে একটা বাজার আছে, মহাসড়কের উপর বাটাজোড় বাজার। সেই বাজারে প্রধানমন্ত্রী গিয়েছেন একটা অনুষ্ঠানে, ছোট্ট একটা গ্রাম্য অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে, এত ছোট অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও এত ছোট অনুষ্ঠান করেন না। এবং সেই অনুষ্ঠানের একটি ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে যে বিশৃঙ্খলা অবস্থা, সেখানে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা হচ্ছে, সেখানে মাইক হাতে প্রধানমন্ত্রীকে যে অসহায় অবস্থায় দেখা যাচ্ছে, এটি কোনো অবস্থাতেই 18 কোটি মানুষের একটি দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় কর্মের চিত্র হতে পারে না। যখন দেখবেন এরকম অসামঞ্জস্যকর কোনো ঘটনা ঘটে, একটা যে অনুষ্ঠানে লোক হবে 200, সেখানে লোক হয়ে গেছে 2 লাখ, একটা অনুষ্ঠানে লোক হবে 2 লাখ, সেখানে লোক হয়েছে 200, এগুলো ভালো লক্ষণ নয়। নেচার ইটসেলফ এটা ডিসকোঅপারেশন করে, আপনাকে একটা মেসেজ দেয়, ইউ শুড নট গো ফরওয়ার্ড। এবং এই বিষয়গুলো আমাদের যারা রাষ্ট্রকর্মে নিযুক্ত, তারা একটু খোঁজ নিয়ে জানতে পারতেন যে তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো তাদের বডি, শরীর যেখানে সায় না দেয়, যে পরিবেশে শরীর সায় দেয় না, সেখানে যাওয়া উচিত নয়। যেদিন জুলিয়াস সিজার সিনেটে ছুরিকাঘাত হলেন, সেদিন তার শরীরটা ভালো ছিল না, সারা রাত জ্বর, তারপর ম্যাজম্যাজ করছিল। তো তিনি যেতে চাচ্ছিলেন না, কিন্তু তার যারা লোকজন আছে তারা খুব জোর করে তাকে সেদিন সিনেটে পাঠাবে। এবং তিনি সিনেটে গেলেন ওই অসুস্থ শরীর নিয়ে, এবং ওখানে ব্রুটাস তাকে মেরে ফেললেন। জিয়াউর রহমান যেদিন নিহত হন, সেদিনও তিনি ছিলেন ক্লান্ত, বিধ্বস্ত। রাত্রি 2টো পর্যন্ত তিনি ক্যান্টনমেন্টে, চিটং ক্যান্টনমেন্টে ছিলেন। তো ক্যান্টনমেন্টে যারা পরস্পর বিরোধী সেনাবাহিনীর কর্তারা ছিলেন, তাদের মধ্যে বিরোধ ছিল, সেগুলো নিষ্পত্তির চেষ্টা করেছেন। তার আগে চট্টগ্রামের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন, সেখানেও কোনো ভালো ফলাফল আসেনি। ক্লান্ত হয়ে, বিধ্বস্ত হয়ে তিনি সার্কিট হাউসে গেছেন। ফজরের আজানের সময়টাতে নর্মালি তিনি উঠে যান নামাজ পড়ার জন্য, কিন্তু সেদিন তিনি উঠতে পারেননি। আজান কানে বাজছিল, কিন্তু অন্য সময় যেভাবে তিনি উঠেন আজানের সঙ্গে সঙ্গে সেদিন উঠতে পারেননি। সেই ক্লান্তি এবং বিধ্বস্ত অবস্থায় আততায়ীরা সার্কিট হাউসে আক্রমণ চালায়। তো উনি যদি সেই রাতে বুঝতে পারছেন যে আমার বডিটা সিগন্যাল দিচ্ছে না ঠিক মতো, অথবা তিনি যে চট্টগ্রাম যেদিন যাচ্ছিলেন, অঝোরে বৃষ্টি হচ্ছিল, সিগন্যাল ব্যাড সিগন্যাল, তার চট্টগ্রামে যাওয়াটাই ঠিক হয় না, তিনি জোর করে সেখানে গিয়েছেন প্রকৃতির বিরুদ্ধে। এখন বাংলাদেশের যে প্রকৃতি, এই জুলাই মাসে, জুলাইটা শুরু হলো, গত বছর জুলাই তেমন ছিল না, তার আগের বছর জুলাই তো পুরোটাই প্রকৃতি জনগণের পক্ষে, রাজনীতিবিদদের পক্ষে করে দিয়েছিল 2024 সনের জুলাইটি। আর 2025 সনের জুলাইটি অতটা গ্রেসফুল ছিল না, কিন্তু এইবারের মতো ছিল না। এইবারে জুলাই শুরু হওয়ার আগেই শুরু হয়ে গেল জুলাই সিডিআই, সেটি নিয়ে কত লঙ্কা কাণ্ড, সেটা বন্ধ হয়ে গেছে। তারপর শুরু হলো প্রাকৃতিক দুর্যোগ, তারপরে শুরু হলো রাজনৈতিক দুর্যোগ, শেখ হাসিনা দেশে আসবে, এরপর আরো নানা কর্মকাণ্ড। এর প্রেক্ষিতে সরকারি দলের মধ্যে নানা রকম বিভক্তি। এক নেতা বলছেন যে আওয়ামী লীগ যে সকল ইয়াবা ব্যবসা করত, চোরাচালানি করত, টাউটারি বাটপারি করত, এখন তা বিএনপির এক শ্রেণীর নেতারা সে কাজগুলো করছে। পার্লামেন্টে বসে এক এমপি আর এক এমপিকে বলছে, আপনার বাড়ির সামনে দিয়ে ইয়াবার চালান আনা নেওয়া হয়। বোঝার চেষ্টা করুন যে ভিতরে জাস্টিস সাত্তারের আমলে যে বিরোধ ছিল, বিসংবাদ ছিল মন্ত্রী এমপিদের মধ্যে, তার থেকে এখন কম আছে না বেশি আছে, যারা ভিতর আছে তারা বুঝতে পারবেন। সুপ্রিম কোর্ট থেকে সেক্রেটারিয়েট, সব জায়গাতে এলোমেলো অবস্থা। পুলিশের মধ্যে সর্বকালের নিকৃষ্ট অস্থিরতা চলছে। পুলিশ এখন যা কিছু ঘটছে, পুলিশ ধারণ করতে পারছে না। একের পর এক বিভিন্ন আওয়ামী লীগ ত্যাগ দিয়ে, একের পর এক যাকে বলা হয় স্বাধীনতার পক্ষের শক্তির ত্যাগ দিয়ে, একের পর এক বিএনপি বিরোধী ত্যাগ দিয়ে, যেভাবে পুলিশের সমস্ত দক্ষ অভিজ্ঞ কর্মকর্তাদেরকে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে, পুরো পুলিশ বাহিনী ফাঁকা, খালি জায়গাতে যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে খুব অল্প সময়ের জন্য।
জনাব আরিফ নামক একজন এই পুলিশের এসপি কর্মকর্তা। সে তো সরাসরি সাংবাদিক নাজমুস সাকিব তার সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে যে সকল কথাবার্তা বলেছেন রীতিমতো লোমহর্ষ। অন্যদিকে গত 17 বছর ধরে পুলিশে যে সকল বড় বড় কর্তারা সাফার হয়েছেন, তারা এই জমানাতে এসে একটা পোস্ট পোর্টফোলিও পেয়ে 6 মাসের বেশি তারা ভোগ করতে পারেনি, এর মধ্যে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। আর নতুন নতুন জায়গায় যারা আসছে, এরা বিএনপি করবে কিভাবে? এরা নয় জামাত করে, নয় আওয়ামী লীগ করে। এর কারণ হলো, ধরুন এডিশনাল এসপি থেকে এই অল্প 2 বছরের মধ্যে একটা ছেলে যদি ডিআইজি হয়ে যায়, তাহলে রিক্রুটমেন্টটা হয়েছিল কবে, কোন আমলে হয়েছিল, কিভাবে হয়েছিল? সে আওয়ামী লীগ হয় কি করে, সে বিএনপি হয় কি করে? এই অবস্থা পুলিশে। সিমিলারলি একটা রাষ্ট্রকে চালায় সেই সিভিল সার্ভিস। সেই সিভিল সার্ভিসের সেক্রেটারি থেকে শুরু করে উপসচিব পর্যায়ের যারা ডিসি র্যাঙ্কে ছিল, পাইকারি হারে প্রথমে ওএসডি, তারপরে চাকরিচ্যুত, এবং আরও সামনে চাকরিচ্যুত করার প্ল্যান চলছে। 2018 সালে যারা ডিসি হিসেবে নিয়োজিত ছিলেন, তাদের সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। আর এই সময়টিতে যারা এসপি ছিলেন, খুব কয়েকদিন আগে এরকম 37 জন না 38 জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাজে ওই সময়টাতে যারা ডিসি ছিলেন, তারা হয়তো কেউ এডিশনাল সেক্রেটারি হয়েছেন, কেউ হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়েছেন, তো তাদের সবাইকে ওএসডি করে রাখা হয়েছে। ওএসডি করে রাখার পর এখন তাদেরকে দেখা গেল যে তাদেরকে চাকরিচ্যুত করা হবে, এরকম একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তো আতঙ্ক ছড়িয়ে পড়ার কারণে তারা পারিবারিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে তছনছ হয়ে গেছে। 2018 সালে আমি নির্বাচন করেছি। আমি ওই সময়টাতে এসপি, ডিসি তাদের দ্বারা, টিওনোর দ্বারা, ওসি দ্বারা মারাত্মকভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছে। শুধু আমি না, বিএনপির 300 এমপি হয়েছেন। কিন্তু এত কিছুর মধ্যে যেটা হয় যে কিছু কিছু কর্মকর্তা যারা নিজেরা তাফালিং করেছেন অগ্রগামী হয়ে, কিছু কিছু কর্মকর্তা চুপ ছিলেন, কিছু কিছু কর্মকর্তা নীরব থাকতে বাধ্য হয়েছেন, আবার কিছু কিছু কর্মকর্তা গোপনে সাহায্য সহযোগিতা করেছেন। এটা সত্য কথা। এখন আপনি শাস্তি দিবেন, শাস্তি দেওয়ার জন্য আপনি দেখেন যে আসলে কোন লোকটি অন্যায় করেছে, ঘুষ করেছে, দুর্নীতি করেছে, আওয়ামী লীগের তাফালিং করেছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু। যেমন ধরুন 2018 সালে আমার সাথে খুব আচরণ হয়েছে, কিন্তু তখন যে ডিসি ছিল, সেই ডিসি তেমন কিছু করেনি, অনেকটা প্রফেশনাল। এসপি খুব বেশি তাফালিং দেখায়নি, কিন্তু একটা এডিশনাল এসপি ছিল, ও মাই গড, ওকে দেখে মনে হতো জয়নাল হাজারী। সে পারলে আমাদের যে এমপি প্রার্থী ছিলাম, আমাদের পাছার করে বুটের লাথি মারার জন্য সে সারাদিন মিলিটারি যুদ্ধের যে গাম বুট আছে ওইগুলো পরে থাকতো। একজন এডিশনাল এসপি, আমি নাম জানি না, এত বেয়াদব এসপি আমি জীবনে দেখি না। আমি শিওর সেই যে এসপি কিছু করেনি ওই সময়, সেই এসপির চাকরি চলে গেছে, কিন্তু এডিশনাল এসপি এখন কোথায় আছে আই ডোন্ট নো। আবার দেখুন, আমার সময় 18 সনে পটুয়াখালীতে যে এসপি ছিল, সেই ডিসি ছিল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যান, ভদ্রলোক মানুষ। তাকে হয়তো ওএসডি করা হয়েছে, কিন্তু তারপরে একজন ডিসি গেছে, আমার নামটা মনে আসছে না, যে ডিসি আমার বাড়িটা ভেঙে দিয়েছে। ওখানে আওয়ামী লীগ, বিএনপির যত নেতা ছিল, কামাল সম্ভবত সেই ডিসির নাম বোধহয় কামাল, এরকম কিছু একটা হবে, নরসিংদী বাড়ি, পাগলা টাইপের। পুরো পটুয়াখালীর 4টি সংসদীয় এলাকাতে বিএনপির যত এমপি প্রার্থী ছিল, যত নেতাকর্মী ছিল, সবার বাবার নাম ভুলে গেছেন নির্বাচনের পরপর। এবং ওখানে যে যারা আওয়ামী লীগের পান্ডা ছিল, সেই পান্ডাদের সাথে একসাথে বসে যত রকম অপকর্ম আছে সব একসাথে করতো। আচ্ছা, এখন সে কোথায় আছে? তাকে কি ওএসডি করা হয়েছে? সম্ভবত না, হয়তো সে বহাল তবিয়তে এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে, আমি জানি না, আই ডোন্ট নো। তো এইভাবে আমার বক্তব্যটা হলো যে আপনারা যদি শাস্তি দিতে চান কাউকে, তদন্ত করেন, তারপরে বিচার করেন, বিধি মোতাবেক তাদেরকে শাস্তি দেন। কিন্তু গণহারে, পাইকারি হারে যদি দেওয়া হয়, তাহলেই হবে কি, পর্দার আড়ালে নানা রকম খেলা হবে। আমাদের দেশে যখনই কোনো একটা সরকারের পরিবর্তন হয়েছে, এটার পেছনে প্রথমত কলকাঠি নেড়েছে সামরিক বাহিনী, দ্বিতীয়ত কলকাঠি নেড়েছে সচিবালয়, সেক্রেটারিয়েট। এখন এই বর্তমান সরকার এসে সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন হয়েছে, তারপর পুলিশে ব্যাপক ব্যাপক পরিবর্তন হয়েছে, আর সচিবালয়ে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে। আর এই শক্তিগুলো যখন একটি রাজনৈতিক সরকারকে ডিসকোঅপারেশন করে, তখন কি হয় আপনি দেখেন। এর আগে এরশাদের পতন হয়েছে, জেনারেল নুরুদ্দিন তাকে সাহায্য করেনি। বেগম জিয়ার পতন হয়েছে,
একবার জনতার মঞ্চ হয়েছিল, সচিবালয় থেকে সমস্ত অফিসাররা বের হয়ে এসেছিল। দ্বিতীয় দফায় বেগম জিয়ার পতন হয়েছিল, সামরিক বাহিনী তার কথা শুনেনি, মঈনুদ্দিন ফখরুদ্দিন। এইবার শেখ হাসিনার পতন হলো বিকজ এইবার সামরিক বাহিনী শেখ হাসিনার কথা মতো গুলি চালাতে রাজি হয়নি, আর গুলি চালানোর মতো অবস্থা তাদের ছিল না। এই কারণে একটা বাহিনীকে শক্তিশালী করার জন্য যে ট্রেনিং দরকার, শেখ হাসিনার সমস্ত ফোকাস ছিল পুলিশকে কেন্দ্র করে। আর্মিকে সে পুরো সময়টাকে অবহেলা করেছে, তাদেরকে সুযোগ দিয়েছে, সুবিধা দিয়েছে, যেন তাদের ভুঁড়ি বাড়ে, যেন তাদের যুদ্ধ করার ক্ষমতা কমে যায়, যেন তাদের লোভ হয়, তারা ব্যবসা বাণিজ্য পায়, বড় বড় পোর্টফোলিও পায়। জাতিসংঘ মিশনে যাও, টাকা উপার্জন করো, প্রেষণে আসো, বিভিন্ন দূতাবাসে কাজকর্ম করো, এই রাস্তা বানাও, গাড়ি বানাও, কন্ট্রাক্টারি করো, কিন্তু বন্দুক তুলে নিও না। আর সেই কাজ করার ফলে কি হলো, এই সুশৃঙ্খল বাহিনীটি এরকম একটা পরিস্থিতি মোকাবেলা করার মতো যে সাহস দরকার, নেতৃত্ব দরকার, এটা শেখ হাসিনার জমানাতে এক জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়ী করলে হবে না। এটা ছিল না, ট্রেনিংগুলো হয়নি। আপনি গোলাবারুদ নিয়মিত তাদেরকে সরবরাহ করা হতো না, তাদেরকে সারা বছর তাদের কাছে অস্ত্র থাকতো কিনা আমার সন্দেহ। আমরা শুনতাম যে অনেক অস্ত্রের পিনগুলো খুলে কোতে রাখা হতো, অস্ত্র থাকতো কিন্তু ওই যে ফায়ারিং পিন তাদের ছিল না। আমি এগুলো শুনেছি এই সমস্ত কথাবার্তা। তো সেই বাহিনী কি করে এরকম একটা পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করবে? এবং সেই অবস্থা আর্মিদের মধ্যে যে ট্রমা, সেটা এখনো আছে। এখন আর্মিকে গালাগালি করা হচ্ছে, এখন তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, কিন্তু তারা যে পুরো জিনিসটি অতীতের মতো করে হ্যান্ডেল করবে, এটা এই 17 বছর কন্টিনিউয়াসলি তাদেরকে অবদমিত করার পর আবার এখন এই জমানাতে যখন আর এক দফা চাকরিচ্যুতি সমস্ত সিনিয়র জেনারেল আপ টু কর্নেলের উপরে পর্যন্ত যত পদ পদবি আছে সবগুলোকে ট্যাগ দিয়ে আপনি তাড়িয়ে দিলেন। আমান আজমির মতো লোকদেরকে আপনি প্রমোশন দিলেন, ভূতাপেক্ষা প্রমোশন দিলেন, অনেক লোককে আপনি খুব বেশি প্রমোশন দিয়ে সামনে এগিয়ে নিয়ে আসলেন। ফলে ওখানে যে ভ্যাকুমগুলো তৈরি হয়েছে, এই ভ্যাকুমগুলো যত বেশি হবে ততই পর্দার আড়ালে খেলাধুলা বেশি হবে, নানা রকম দুর্ঘটনা ঘটবে, নানা রকম অনশনের সংকেত দেখা দেবে, অবিশ্বাস দেখা দেবে, এবং রাষ্ট্র পরিচালনা এবং রাজনীতির যে স্বাভাবিক সৌন্দর্য আছে, স্বাভাবিক রিদম আছে, এগুলো থাকবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।